দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ স্লোগানে নৌ নিরাপত্তা সপ্তাহ 2025। আজ 18ই মে সকাল 10 ঘটিকায় নারায়ণগঞ্জস্থ আলী আহমদ চুনাকা নগর পাঠাগার মিলনায়তনে নৌ নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ শফিউল বারী, এনডি, এনডিসি, পিএসসি, বিএম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মোহাম্মদ মাহবুবুর রশিদ মুন্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌ পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়ার মোহাম্মদ মঞ্জুরুল কবির। আলোচনা অনুষ্ঠানের পর ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মোহাম্মদ মাহবুবুর রশিদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ মালিক সমিতির সভাপতি সাহেব আছেন, আমাদের শ্রমিক ইউনিয়নের লিডার আছেন। আমাদের সমস্ত নৌযান শ্রমিকরা একটা জায়গায় প্রচণ্ড কষ্ট করে। আমি এতগুলো সেমিনারে আসছি, আমরা কখনো শ্রমিকদের কাছ থেকে জাহাজ গেলে টের পাই বা কখনো যে সামনে আসেনি। একটা নাবিকের ঘুম কিন্তু খুব জরুরি, কিন্তু বাংলাদেশের মালবাহী নৌযানের 90% বা 95% কোনো নাবিকের মাথার পর কোনো ফ্যান নেই। এই গরমে তারা কিভাবে ঘুমায়, এটা অত্যন্ত মানবতার একটা জীবন। আমি মালিক এবং শ্রমিক যারা প্রতিনিধি আছেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন এই বিষয়টার জন্য একটু নজর দেয়। কারণ এই গরমের মধ্যে কোনো লোক যদি না ঘুমাইতে পারে তাহলে সে কিন্তু তার দিনের বেলা বা তার অন্য সময় তার ডিউটিটা কিন্তু ঠিক মতন করতে পারবে না। তো আজকে অনুষ্ঠান আসার জন্য সবাইকে পরিশেষে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিকজ আপনার সামান্য অজ্ঞতা বা অপেশাদারিত্বই একটি তেলের ট্যাঙ্কার বা কেমিক্যাল ট্যাঙ্কার জাহাজে বড় ধরনের দুর্ঘটনা তৈরি করতে পারে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা আরও জানবেন যে আমরা নাবিকদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য সার্ভিস বুক প্রবর্তন করেছি। এই সার্ভিস বুকটি আমরা ইতিমধ্যে ইস্যু করা শুরু করেছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করবেন এবং এটার জন্য ন্যূনতম একটা ফি আছে মাত্র 300 টাকা। আপনারা এই সার্ভিস বুকটি গ্রহণ করবেন এবং এই সার্ভিস বুকেই আপনাদের যে সার্ভিসটা থাকবে সেটি লিপিবদ্ধ থাকবে। এবং আপনারা জানেন যে গত বছরেই একটি দুর্ঘটনা ঘটেছিল, 8 জন নাবিকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, তারা খুনের শিকার হয়েছিলেন। এবং এখানে শালম ভাই জানেন যে আসলে 8 জন নাবিককে শনাক্ত করাও ছিল আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। ল্যান্ডে যেখানে মানুষ সবাই একসাথে বসবাস করে ওই জায়গাটাই হচ্ছে নিরাপদ। সমুদ্র অথবা নদী বন্দরে নদীর ভিতরে নিরাপত্তা জন্য দায়ী তিন ধরনের জিনিস। একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে যান, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট মানে পানি, যে পানির উপরে যানবাহন চলে। সো এই তিনটাই হচ্ছে গিয়ে যদি নিরাপদ থাকে তাহলেই হচ্ছে যে আমার এই নৌযানের সবাই নিরাপদ থাকবে। এখন নাবিক নিরাপদ থাকবে কীভাবে? নাবিক নিরাপদ থাকবে যদি নাবিকের জ্ঞান থাকে, ট্রেনিং থাকে, সে যদি ডিসিপ্লিন থাকে। শুধুমাত্র তখনই কিন্তু সে মাস্টার বলেন, ড্রাইভার বলেন, যেই হচ্ছে কি ওই যানটা চালায়। এখন কিন্তু ওই পাল নাই বা হচ্ছে বৈঠা নাই, এখন হচ্ছে কি যন্ত্র চালানোর জন্য আমার অভিজ্ঞতা প্রয়োজন, আমার যন্ত্র চালানোর জন্য আমার প্রয়োজন শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত যদি আমি হতে না পারি তাহলে কিন্তু ওই যানটাকে আমি ঠিকমতো চালাতে পারব। আমি বলবো সামনে চলো যানকে, যান পিছনের দিকে চলবে, পিছনে কিন্তু আর একটা আছে আসতেছে, আমি তার সাথে দুর্ঘটনায় কবলিত হব। তো এই জন্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আমি যারা নৌযান চালায় এবং নৌযানের সাথে যারা সম্পৃক্ত তাদের কথা বলছি। আপনারা জ্ঞান অর্জন করবেন। পৃথিবীতে জ্ঞান ছাড়া কিন্তু কোনো দাম নাই। যার যত জ্ঞান সে তত দামি, সে যত সম্মানিত। এটা আমার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যার যত বেশি জ্ঞান পৃথিবীতে তারাই হচ্ছে কি সম্মানিত। যার জ্ঞান নাই সে কিন্তু সম্মানিত কম। একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, সবচেয়ে ভালো স্টুডেন্টকে সবাই সম্মান করে, যার জ্ঞান আছে তাকে সবাই সম্মান করে। সোসাইটিতেও দেখবেন যে যার নলেজ আছে
সত্যবাদী তাকে সবাই পছন্দ করে। অনেকে আছে জ্ঞান থাকার পরে হচ্ছে যে মিথ্যাবাদী হয়ে যায়, তার কথা আমি বলছি না। আমি বলছি সত্যিকার জ্ঞান যার আছে সে কিন্তু সব জায়গায় সম্মানিত। আপনাদের ভিতর দেখবেন যেই নাবিক, যেই নৌযানের মাস্টার সবচেয়ে বেশি জ্ঞানী এবং সে খুব ভালো জানে কীভাবে জাহাজকে পরিচালনা করতে হবে, তার দ্বারা কিন্তু কোনো অপরাধ সংঘটিত হয় না। আমি আপনাকে আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমি যখন ইয়াং ছিলাম, এখন থেকে 25-30 বছর আগে, যখন আমি জাহাজ নিয়ে এই ইনল্যান্ড রুটে যাতায়াত করতাম, খুলনা ঢাকা যাতায়াত করতাম আমাদের নৌবাহিনীর জাহাজ নিয়ে, তখন কিন্তু আমাদের সাথে পাইলট উঠত। পাইলট কিন্তু আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। আমি দেখতাম সেই পাইলটের যে কী পরিমাণ জ্ঞান, সে নদীর পানি দেখে বুঝতে পারে যে এখানে কতটুকু পানি আছে। পাইলট খুব বেশি শিক্ষিত না, কিন্তু সে জানে ওই রাস্তা সম্পর্কে তার অভিজ্ঞতা আছে, এবং তার অভিজ্ঞতা আছে কত সুন্দরভাবে জাহাজকে ম্যানুভার করতে হবে, মানে জাহাজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে। তাদের দ্বারা কিন্তু দুর্ঘটনা ঘটানো অসম্ভব বিষয়। এইবার আসি আমি হচ্ছে নৌযান। একটা নৌযান যখন তৈরি হয়, তৈরি থেকে শুরু করে একদম যতদিন পর্যন্ত লঞ্চ না হচ্ছে সেই পর্যন্ত কিন্তু আমাদের অধিদপ্তরের তত্ত্বাবধানে একটা জাহাজ সবসময় কিন্তু তাদের সার্ভে করা হয়, রেগুলার সার্ভে করা হয়। সার্ভে মানে হচ্ছে কি, দেখা হয় যে সত্যিকার অর্থে যে ডিজাইন আমরা দিয়েছি, সরকার আমাদেরকে দিয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন IMO যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমার জাহাজটা তৈরি হচ্ছে কিনা, এটার দায় দায়িত্ব কিন্তু আমাদের। এখন এই যানটা যদি ঠিক যেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনে যদি যান তৈরি করা হয়, এবং এই যানটাকে যদি আমাদের রেজিস্ট্রেশনের আওতায় নেওয়া হয়, তাহলে কিন্তু সেই যানে ত্রুটি বিচ্যুতি থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর যদি সে একজনে বলে গেল যে এখানে প্রায় 1 লাখ নৌযান চলাচল করে আমাদের নদী পথ দিয়ে, আমাদের হিসাব মতো এটা 20 থেকে 30,000। বাট আমাদের কাছে কোনো অ্যাকুরেট তথ্য আমাদের কাছে নাই, যে তথ্য দিয়ে আমি বলবো যে এতগুলো যান আমার চলাচল করছে। তো এটার জন্য দরকার আমার একটা আদমশুমারি করতে হবে, যেরকম মানুষের আদমশুমারি করা হয়, নৌশুমারি করতে হবে একটা। এই নৌশুমারি করার জন্য আমরা অলরেডি একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রজেক্টের কাজ শুরু হবে জাস্ট আমাদের 2-3 মাসের ভিতরে আমাদের প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা করছি 1 বছরের ভিতরেই আমাদের এই শুমারি সম্পন্ন হবে। ইনশাল্লাহ আমরা তখন বলতে পারবো যে আমাদের দেশে কি পরিমাণ যান চলাচল করে এবং তাদের সবাইকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসছি কিনা। যখনই রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে তখন যানের কোনো ত্রুটি থাকবে না। এই কাজটা আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমি মনে করি যে এখনও সময় আছে। আমরা এটাকে আশা করি ইনশাল্লাহ একটা রেগুলেশনের ভিতরে নিয়ে আসতে পারবো। নৌ পরিদপ্তরের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবং আইন তৈরি করা। আমাদের কাজ হচ্ছে আইন তৈরি করা। আইন তৈরি করবো কী দিয়ে? আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে IMO। এই IMO থেকে আমাদের অনেক নির্দেশনা দিয়েছে। আমাদের গভর্নমেন্ট সেই নির্দেশনাগুলোকে রেটিফাই করে আসছে। আমরা IMOর সর্বমোট 27টা কনভেনশন রেটিফাই করেছি। এই রেটিফাই করা মানে হচ্ছে আমার তখন বাইন্ডিং রেসপন্সিবিলিটি যে আমরা ওই যে রুলস রেগুলেশনগুলো ওখান থেকে তারা নির্ধারণ করে দিয়েছে, এগুলো আমাদের দেশে আমরা বাস্তবায়ন করব। নৌ অধিদপ্তরের কাজ হচ্ছে এগুলোকে আইনের আওতায় নিয়ে এসে এবং সেটাকে বাস্তবায়ন করা। তা আমরা সেটার ব্যাপারে চেষ্টা করছি। আরেকটা যে দিক, যানের কথা আমি বললাম, আরেকটা দিক হচ্ছে যে আমাদের নদীপথ। আমাদের এক ভাই বলেছেন নদীপথের নাব্যতা ফিরিয়ে আনতে হবে। নদীপথের নাব্যতা, ওই ড্রেজিং করে নাব্যতা মেনটেন করা খুবই ব্যয় সাপেক্ষ ব্যাপার। এটা আমাদের পক্ষে সম্ভব না। এটার জন্য হচ্ছে যে আমরা তো লোয়ার রেপারাইন কান্ট্রি, আপার রেপারাইন কান্ট্রি যেগুলো আছে, সেই দেশ থেকে যখন এই স্রোতটা যখন কমে যায় তখনই কিন্তু এইসব জায়গায় চর পড়ে যায়। এই স্রোতটা বৃদ্ধি করার জন্য যে পরিকল্পনা বা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সরকার সেই ধরনের উদ্যোগ নিচ্ছেন। আশা করি ভবিষ্যতে আমাদের
এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে। তো নাব্যতা যখন ঠিক হয়ে যাবে, নাব্যতা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো নাব্যতাকে ধরে রাখার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে, অব্যাহত আছে। আমরা আশা করি ভবিষ্যতে নাব্যতা ফিরিয়ে আনার জন্য যেসব জায়গায় একদম ড্রেজিং না করলেই নয়, সেই সব জায়গায় কিন্তু BIWT ড্রেজিং করছে, বিভিন্ন পোর্টগুলো ড্রেজিং করছে, ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এখন আমার আসলে ওই কয়েকটা বিষয়ে উপস্থাপন করেছেন। শাহ আলম ভাই বলেছেন যে জাহাজকে গোডাউন বানিয়ে দেওয়া হয়েছে, তো জাহাজকে গোডাউন যেন না বানানো হয় ব্যাপারে যে পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন, আমরা সেই ধরনের পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি।